সবাইকে ওয়েলকাম। আবারও জিম্যাপের একটা ভিডিও। তবে এই জিম্যাপটা আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি, অর্থাৎ জিম্যাপ আঁকার নিয়ম একদম হাতে ধরে স্টেপ বাই স্টেপ কীভাবে জিম্যাপ আঁকবে এটা কিন্তু আগের দিনই শিখিয়ে দিয়েছি। যারা শেখোনি তারা দেখে নেবে। আর জিম্যাপের সম্পর্কে খুঁটিনাটি যদি জানার ইচ্ছা হয় যে কি করে আঁকবো, এই স্ট্রাইক লাইন কাকে বলে, আচ্ছা ডিপ কাকে বলে, এই থিওরিটিক্যাল পার্ট, তার জন্যও আলাদা একটা ভিডিও করা আছে। তোমরা একটু প্লে লিস্ট থেকে খুঁজে নেবে। যারা খুঁজে পাও না, অনেক ভিডিও থাকে বলে প্লে লিস্টে চলে যাবে সরাসরি, সেখানে গিয়ে জিম্যাপ যে চ্যাপ্টার করা আছে সেখানে তোমরা সব পেয়ে যাবে। তো বলেছিলাম যে জিম্যাপের ইন্টারপ্রিটেশান কী করে করতে হবে আমি সেটা শেয়ার করব। কারণ জিম্যাপের ইন্টারপ্রিটেশান খুবই ভাইটাল পার্ট, এবং ইন্টারপ্রিটেশানটা 2-4 লাইনের নয়, 2 পাতার বলতে পারো। 5-6টা পয়েন্ট দিয়ে জিম্যাপের ইন্টারপ্রিটেশান শিখতে হবে। অনেক ক্যালকুলেশান আছে, এবং জিম্যাপের ইন্টারপ্রিটেশান পরীক্ষাতে আসবেই, মানে জিম্যাপ আসা মানেই তার ইন্টারপ্রিটেশান আসবে। তাহলে আজকে আমি ইন্টারপ্রিটেশানটাতেই চলে যাচ্ছি আর কি। ওকে, স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝে নেবে যে জিম্যাপের ইন্টারপ্রিটেশান কিভাবে করতে হবে। তো জিম্যাপের ইন্টারপ্রিটেশানের বেশ কিছু পয়েন্ট আছে, অনেকগুলো। আমি একটা একটা করে আসছি। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশান। তো ইন্ট্রোডাকশান আগে লিখতেই হবে। পরীক্ষাতে সব পয়েন্ট করতে দেয় না, অর্থাৎ পুরো ইন্টারপ্রিটেশান করতে দেওয়া হয় না, 2-3টে পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়। তবে যাই উল্লেখ করুক না কেন, ইন্ট্রোডাকশান ওরা কখনোই বলবে না এটা তোমরা কমন, অলওয়েজ এটা একদম মাস্ট দিতেই হবে। ইন্টারপ্রিটেশান যখন শুরু করছো এই প্রথম পয়েন্ট অলওয়েজ দেবে, তারপরে ওরা যেগুলো চেয়েছে সেগুলো দেবে। আমি ইন্টারপ্রিটেশানটা বাংলাতেই শেয়ার করছি, কারণ বাংলাতেই বেশিরভাগ স্টুডেন্ট খুঁজে পায় না। কারণ ইংলিশে তো অ্যাভেলেবেল, এমনকি এখন যদি তুমি এআইতে দাও, গুগলে সার্চ করো, ইংলিশে অ্যাভেলেবেল। বইতে যে কোনো প্র্যাকটিক্যাল বইতেও তোমরা ইংলিশে পাবে। সমস্যা হয়ে যায় বাংলায় গুছিয়ে লেখাটা, ওই জন্য আমি বাংলাতে শেয়ার করছি। আর যারা ইংলিশে লিখবে মনে করছো, তারা এটাকে সহজেই ট্রান্সলেট করে লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো ওই জন্য বাংলাটা ভালো করে বুঝে নাও, তোমরা এটাকে ইংলিশে করে দেবে। কি লিখেছি ইন্ট্রোডাকশানে সেটা বলি। প্রথমে লিখেছি জিম্যাপের সংজ্ঞা, যে ম্যাপের সাহায্যে আমরা ভূ অভ্যন্তরের শিলার গঠন বৈশিষ্ট্য জানতে পারি, শিলা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারি, তাকে বলে জিম্যাপ। এটা ভাইভাতেও ধরতে পারে, আমরা এখানে লিখব। তারপর প্যারাটা চেঞ্জ করে নেবে। সেকেন্ড প্যারায় দেখো ঠিক কী কী ইনফরমেশান দিয়েছি, বাংলা ইংলিশে লেখা কোনো ব্যাপার না। বলা হয়েছে প্রদত্ত ম্যাপে কটা শিলাস্তর আছে। আমি ঠিক যে ম্যাপটা তোমাদের শিখিয়েছি, যেটার ছবি করেছি, সেই ম্যাপটারই কিন্তু ইন্টারপ্রিটেশান দেখাচ্ছি। তো ম্যাপটা যদি খাতায় করে থাকো তোমরা, পাশাপাশি রেখে ভিডিওটা দেখবে, বুঝতে পারবে। তো এখানে কটা শিলাস্তর আছে এই এলাকাতে, সেইটা আমরা এখানে উল্লেখ করলাম। আচ্ছা, সেকশন লাইনের নাম লিখেছি, যে এখানে সেকশন লাইন কি সেই বরাবর একটা ক্রস সেকশন, বাংলায় লিখেছি প্রস্থচ্ছেদ অঙ্কন করা হলো। ঠিক আছে, তোমরা যারা ইংরেজিতে লিখবে, ফ্রম দিস ম্যাপ উই ক্যান সে বা উই ক্যান সি, এরকম মানে সহজ ইংরেজিতে লিখবে, যে দেয়ার আর 5 রক বেডস, মানে খুব সিম্পল ইংলিশে লিখবে, কোনো টেনশন নেই। আচ্ছা, স্কেলটা লিখেছি, ম্যাপের স্কেল 1 ইঞ্চে 1000 ফিট, এটাও ম্যাপে দেওয়া আছে। আর এই অঞ্চলে সর্বোচ্চ আর সর্বনিম্ন উচ্চতা লিখেছি। এটা কোথা থেকে লিখেছি বলি। টোটাল ম্যাপে দেখো হায়েস্ট উচ্চতা 1200 ছিল, কিন্তু এই 1200 লাইনটা কিন্তু আমাদের সেকশন লাইনে আসেনি, তাই এটাকে আমরা লিখব না। অলওয়েজ আমরা যখন কাজ করব, আমরা শুধু আমাদের এই ওপি লাইন অর্থাৎ সেকশন লাইন বরাবর সবসময় কাজ করব। কারণ ম্যাপের মধ্যে অনেক এক্সট্রা কন্ট্যুর থাকবে, অনেক এক্সট্রা বেড থাকবে, যেগুলো আমাদের এই লাইনে আসেনি। অথচ আমরা কিন্তু ওপি এই লাইন বরাবর আমরা ক্রস সেকশন করছি, এই এলাকা বরাবর আমরা সব কিছু ব্যাখ্যা করব। তাই এই লাইনের উপর যে কন্ট্যুর ছেদ করেছে, সেখানে তোমরা হায়েস্ট লোয়েস্ট যা পাচ্ছ, অর্থাৎ 1100 হায়েস্ট আর লোয়েস্ট আমরা 800 পেয়েছি, সেই দুটো উল্লেখ করছি। আর এই রেখাটা কোন দিক থেকে কোন দিকে গেছে এটাও আমরা ম্যাপে করেছি, যে এই ডিরেকশানটা অর্থাৎ নর্থ ওয়েস্ট আর সাউথ ইস্ট, এই ডিরেকশানটা আমরা উল্লেখ করব, যে ওপি লাইনটা কোন দিকে বিস্তৃত। তাহলে বোঝা গেল, শুধু এইটুকু ইনফরমেশান আমরা ইন্ট্রোডাকশানে দেব। ওকে, নেক্সট চলে আসছি। দেখো এখানে কি লেখা হয়েছে। এবার এই পয়েন্টটা দেখো, সাকসেশন অফ রক বেডস। আগেই বলি যে এই সাকসেশন অফ রক বেডস কিন্তু তোমরা ম্যাপে করেছো। একবার ম্যাপটা দেখো, এই যে ম্যাপে মনে আছে এখানে সাকসেশন অফ রক বেডস বলেছিলাম, পরপরই সাজাতে হবে সবার ওপরে,
আর সবার লাস্টে। এইভাবেই অলওয়েজ সাজাতে হয়, সেইভাবেই এটা করা। সেম জিনিসটা আমরা ইন্টারপ্রিটেশনে আবারও করছি। তাহলে সাকসেশন অফ রকবেডসে দেখো আমরা কী লিখছি। জাস্ট প্রথমে টেবিল করে দেবে, নেম অফ রকবেডস দেবো, সিম্বল দেবো, এগুলোর চিহ্ন দেবো, এরম বক্স করেও দিতে পারো, প্রথম বক্সটাতেও করে দিতে পারো। এবার দেবো এজ অফ ডিপোজিশন, মানে কোন যুগে এগুলো সঞ্চিত হয়েছিল, আমরা ইনফরমেশন পাইনি। অনেক ম্যাপে কিন্তু এটা লেখা থাকে যুগের নাম, এই যুগ ওই যুগ লেখা থাকে, হলোসিন, কোয়াটারনারি, এরকম বিভিন্ন যুগের নাম লেখা থাকে। যদি থাকে তখন আমরা লিখব, এখন নেই সেই জন্য লিখেছি আননোন। আর এই হচ্ছে সাকসেশন। সাকসেশন মানে সবচেয়ে ওপরের কোনটা, ইয়ংগেস্ট কোনটা, ওল্ডেস্ট কোনটা, আর অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া যে ঊর্ধ্বমুখী, মানে পরপর পরপর এভাবে আর কি সাজানো আছে। জাস্ট এই টেবিলটা আমরা করে দেবো, মানে ইন্ডেক্সের মতো সেম, আর দুটো লাইন লিখে দেবো। কী লিখেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছো, তোমরা ভিডিও পজ করে করে এগুলো লিখে নেবে, টুকে নেবে আর কি। তো এখানে এটাই লিখেছি, সবথেকে প্রথমে কোন শিলাটা সঞ্চিত হয়েছিল, আর সবচেয়ে লাস্টে ইয়ংগেস্ট আর কি কোনটা সঞ্চিত হয়েছিল। আর পুরো এটা একটাই যুগ, ম্যাপ দেখেই আমরা বুঝতে পেরেছি এটা একটা যুগেরই শিলার সঞ্চয়। তো সেইটা উল্লেখ করেছি যে একটি যুগেরই এখানে নির্দেশ করছে আর কি, একটাই যুগ দেখা যাচ্ছে, কিন্তু যুগের নামটা কিন্তু এখানে জানা যায়নি। ব্যাস 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। পরীক্ষার সময় কিন্তু এভাবে বলে দেয় যে সাকসেশনটা করো, কি এটা করো ওটা করো, এরকমভাবে উল্লেখ করে দেয়। আমি তোমাদের কোশ্চেনও শেয়ার করব, দেখবে তাহলে বুঝতে পারবে। এই যে পয়েন্টটা জিওলজিক্যাল স্ট্রাকচার, এই জিওলজিক্যাল স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা ধরেই রাখতে পারো পরীক্ষাতে যখন ইন্টারপ্রিটেশান দেবে 2 থেকে 3টে পয়েন্ট ওরা উল্লেখ করে দেবে যে এগুলো এগুলো করো, তার মধ্যে এটা একটা থাকবেই, 100%ই বলা যায় শিওর আর কি, এটা থাকবেই জিওলজিক্যাল স্ট্রাকচার। তো এটা আমি ফিল আপ করিনি, তোমাদেরকে দেখাবো বলে আমি এটা ফাঁকা রেখেছি, একটু লিখে রেখেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো এখানে দেখো টেবিলে আমরা কী কী দিচ্ছি, নেম অফ রকবেড, সিম্বল, এটা তো কমন দিতেই হবে। এর পরের ঘরটা করেছি ডিপ, ডিপের দেখো 3টে ঘর করেছি, অ্যাপারেন্ট ডিপ, ট্রু ডিপ অ্যান্ড ডাইরেকশন। আর তারপরে করেছি থিকনেস, মানে কি চওড়া, কতটা চওড়া, তার আবার 2টো ঘর আছে, ভার্টিক্যাল, ট্রু। এই ঘরগুলো দেখো সাদা রেখেছি, এর মধ্যে দিয়ে রো পাস করেনি, অর্থাৎ একটাই মান বেরোবে, ওই জন্য ফাঁকা রেখেছি। আর এগুলো যেহেতু প্রত্যেকটা বেডের আলাদা আলাদা মান বেরোবে, তাই ঘরগুলো কেটে দিয়েছি। নেক্সট হচ্ছে ফরমেশন। ফরমেশনে কী লিখেছি না 1 সিরিজ, মানে এই যে সঞ্চয়টা হয়েছিল, গঠনটা হয়েছিল, একটাই যুগ ছিল, সেই জন্য 1 সিরিজ। যখন ডাবল সিরিজ করাবো তখন এই টেবিলটা একটু পাল্টে যাবে, 2 ভাগ বা 3 ভাগ হয়ে যাবে, সেটা অন্য সময় বলবো। আর লাস্টে লেখা আছে দেখো স্ট্রাকচার, এটা হচ্ছে ইউনিক্লাইনাল স্ট্রাকচার। কারণ আমরা এই যে ম্যাপটা করেছি, এই ম্যাপটা কিন্তু একটাই ডিপ বেরিয়েছিল, একটা ডিপের আন্ডারে সব শিলাস্তর ছিল, যেটাকে আমরা বলি ইউনিক্লাইনাল স্ট্রাকচার। তো এই জন্য ইউনিক্লাইনাল স্ট্রাকচার তোমাদের 3 রকম আসতে পারে, ফোল্ডেড আসতে পারে, ফল্টেড আসতে পারে, আস্তে আস্তে আসবো সব ভিডিও। তো এই হচ্ছে ইউনিক্লাইনাল স্ট্রাকচার, এখানে লিখে দিলাম। তাহলে এখন আমাকে কী নির্ণয় করতে হবে, ডিপ আর থিকনেস। তাহলে প্রথমে ডিপ বের করবো, তাহলে একটাই মান বেরোবে, কারণ এই 5টা শিলাস্তর একটাই ডিপের আন্ডারে ছিল। কি করে বার করব, ছবি লাগবে না, আমাদের ম্যাপটা লাগবে, এই ম্যাপটা লাগবে ডিপ বার করার জন্য। ঠিক আছে, প্রথমে আমরা অ্যাপারেন্ট ডিপ বার করব, তারপর ট্রু ডিপ বার করব। কি বলছি ভালো করে বুঝবে ফর্মুলাটা হচ্ছে কন্টুর ডিস্টেন্স বা কন্টুর ইন্টারভ্যাল, অর্থাৎ এই ম্যাপে কন্টুর ইন্টারভ্যাল কত আছে, আগেই দেখেছি আমরা 100 করে আছে। তাহলে 100 বাই সেকশন লাইন ডিস্টেন্স বিটুইন 2 স্ট্রাইক লাইন। আমি ফর্মুলা শেয়ার করছি, এই যে 2টো স্ট্রাইক লাইন, এই 2টো স্ট্রাইক লাইনের মাঝে যে সেকশন লাইনটা যতটা আছে, মানে 2টো স্ট্রাইক লাইনের মাঝে সেকশন লাইন তো আমার পড়েছে, ব্যাকাভাবেই পড়েছে, কতটা পড়েছে সেটা আমরা এরমভাবে মেপে নেব। অর্থাৎ যেহেতু এটা ইঞ্চির অঙ্ক, তো ইঞ্চি দিয়েই মাপবো, ইঞ্চির সাইড দিয়ে আমরা এভাবে এটা মাপবো, কত ইঞ্চি হচ্ছে দেখব, দিয়ে এটাকে আমরা স্কেলে ট্রান্সফার করব। মানে 1 ইঞ্চি মানে 1000 ফিট, তাহলে এখানে ধরো এলো 8 ইঞ্চি, 0.8 আসা মানে এটা 800 ফিট। তোমরা এটা স্কেল অনুযায়ী নির্ণয় করবে, মানে এটাকে এই সেকশন লাইন ডিস্টেন্সটা মাপবে, কত হচ্ছে সেটাকে আমি ট্রান্সফার করব। তাহলে আমি এখানে আগে দেখে নিই যে এটা কত হচ্ছে। সেকশন লাইনটা আসছে হলো অনেকটাই বড় আসছে, মানে 1 ইঞ্চির বেশিই আসছে, 1 ইঞ্চি 1100, 1200 সামথিং। এ দেখো পুরোপুরি 1300 আসেনি, 1300 থেকে একটু কম, আমি আন্দাজে 1280 ধরে নিলাম, মানে একটু কম, 1280, 1285 তোমরা ধরতে পারো। তো এরকম একটা মান আমি ধরে নিচ্ছি যে এই যত ইঞ্চি আসছে সেই অনুযায়ী স্কেল অনুযায়ী যে ফিটটা হচ্ছে, তাহলে আমি ধরলাম এটা 1280।
আর এটা পেয়েছি কন্ট্রোল ইন্টারভাল 100। ঠিক আছে, তাহলে এবার ফর্মুলাটা কি হবে, আমি ক্যালকুলেটারে আমাকে করতে হবে। কি করতে হবে, কন্ট্রোল ইন্টারভ্যাল অর্থাৎ 100 দেখতে পাচ্ছ, আচ্ছা, ভাগ কত ধরলাম 1280 দিয়ে ইকুয়াল টু মারবো, এজ ইকুয়াল টু, আগে ভাগটা করে নেব, এই ইকুয়াল টু মারলাম, হলো। এবার দেবো শিফট, এই যে ট্যান দিলাম, আবার ইকুয়াল টু মারবো, তাহলে এই একটা মান এলো। এবার এটাকে জাস্ট ডিগ্রিতে কনভার্ট করব, তার জন্য এখানে অ্যান্সার ডিগ্রি, এটা 82 ES এই ক্যালকুলেটারটা, ওই জন্য এরকম দিলাম। 100 MS হলে তোমরা জাস্ট শিফট ডিগ্রি দিলেই চলে আসবে, এক একটা ক্যালকুলেটার এক এক রকম। কত দিল দেখো, 4 ডিগ্রি 28 মিনিট, 4 ডিগ্রি 28 মিনিট হচ্ছে অ্যাপারেন্ট ডিপ এলো। তাহলে এইটা আমি ওই ছকের মধ্যে লিখে দেব, বোঝা গেল? অর্থাৎ এই যে অ্যাপারেন্ট ডিপের ঘর, এখানে আমি লিখে দেব 4 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে একটাই মান, ওই জন্য আমি ফাঁকা রেখেছি, তোমার ওপর নিচ অ্যারো দিয়ে দিতে পারো, এই একটাই মান। এটা হচ্ছে অ্যাপারেন্ট ডিপ। এবার করব ট্রু ডিপ। ট্রু ডিপটা আমরা কিভাবে করব? ট্রু ডিপ করার জন্য যেটা করতে হবে, এই দুটো স্ট্রাইক লাইনের মধ্যে আগে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, মানে লম্ব দাগ, কাছাকাছি, এত দূরে যাব না, সেকশন লাইনটা যেখানে তার পাশেই করব, সেকশন লাইনের কাছাকাছিই টানবো। আচ্ছা, লম্ব দাগ কী করে টানতে হয়, যে স্কেলে অনেক দাগ আছে তো, এই যে স্কেলে এই যে দাগগুলো, যে কোনো একটা দাগ তোমরা একটা স্ট্রাইক লাইনে ম্যাচ করে বসাবে। এই ধরো ম্যাচ করে বসালাম, তাহলেই এটা টানলে লম্ব হয়ে যাবে। তো এরকমভাবে ধরে আমি এখানে কাছাকাছি কিন্তু একটা লম্ব টেনে নিলাম এবং মেপেও নেব, এটাও ওই একইভাবে একই নিয়মে মেপে নেব। পাক্কা 1 ইঞ্চি এসছে, দেখো পুরো কাটায় এটা 1 ইঞ্চি এসেছে। 1 ইঞ্চি মানে 1000 ফিট, তো দেখো পুরো 1 ইঞ্চি, তাহলে 1000 হবে এটা আর কি। বুঝতে পারলে? এইটা কিন্তু ম্যাপে করা থাকবে, ম্যাপটা কিন্তু তোমরা আটকে দিয়ে আসবে, বারবার বলেছি টিচার দেখবে তোমরা এই ম্যাপেই কাজগুলো করেছো কি না। তাহলে অ্যাপারেন্ট ডিপ বার করার জন্য আমরা সেকশন লাইন ডিস্টেন্স মাপলাম এই স্ট্রাইক লাইনের মধ্যে, আর ট্রু ডিপ করার জন্য স্ট্রাইক লাইনের মধ্যে লম্ব দূরত্ব মাপলাম, তার জন্য একটা লম্ব এঁকে নিলাম, লম্বটা কাছে আঁকবে, বেশি দূরে যাবে না। বোঝা গেল? তাহলে এটা কত এলো আমার, 1000 এলো। তাহলে ব্যাস সেম ফর্মুলা তাহলে আমরা আবার অ্যাপ্লাই করব। তাহলে আবারও কন্ট্যুর ডিস্টেন্স ভাগ সে পারপেন্ডিকুলার লাইন ডিস্টেন্স যেটা এলো অর্থাৎ 1000, তাহলে এটা আগে ইকুয়াল টু মারবো, কত হলো, আবারও দেবো শিফট ট্যান ইকুয়াল টু অ্যান্সার ডিগ্রি। দেখো কত এলো, 5 ডিগ্রি 42 মিনিট, একটু বেশি এলো তো, 5 ডিগ্রি 42 মিনিট এখানে এলো। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ট্রু ডিপ হচ্ছে 5 ডিগ্রি 42 মিনিট। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে অ্যাপারেন্ট ডিপ আর ট্রু ডিপ এই দুটো কিন্তু সবসময় সমান হতে পারে, অথবা ট্রু ডিপটা বেশি হতে পারে। এটা কিন্তু একদম পারফেক্ট আছে। ট্রু ডিপ দেখো বেরিয়েছে 5 ডিগ্রি 42, আর এটা কম বেরিয়েছে। তো ট্রু ডিপ অলওয়েজ অ্যাপারেন্ট ডিপের থেকে বেশি হবে অথবা সমান হবে। এটা 4 ডিগ্রি 28 হতে পারতো, কিন্তু কম হবে না। তোমার যদি কখনো দেখো যে ট্রু ডিপ অ্যাপারেন্টের থেকে কমে যাচ্ছে, তাহলে তোমার ভুল হচ্ছে মাপতে, তাহলে তোমার আবার তুমি চেক করবে, নয় ক্যালকুলেটারে ভুল করছো, নাহলে ওই কাগজে আঁকতে মানে মাপযোগ করতে ভুল করেছো। তাহলে ট্রু ডিপ আর অ্যাপারেন্ট ডিপ কিন্তু সমান বেরোতে পারে অথবা ট্রু ডিপটা বেশি বেরোতে পারে। তাহলে আমাদের দুটো বেরিয়ে গেল। এবার যেটা করবো সেটা হচ্ছে ডিপ ডাইরেকশান, অর্থাৎ ডিপটা কোন দিক থেকে কোন দিকে ছিল। ডিপ ডাইরেকশানের জন্য কিন্তু আমাদের এই ছবিটা দেখতে হবে, ওগুলো ম্যাপ থেকে হয়ে গেল, কিন্তু ডিরেকশানটা আমরা এখান থেকে বুঝবো। এই যে ডিপটা করা আছে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, তাহলে এই দিকটা কোন দিক দেখো লেখা আছে সাউথ ইস্ট, আর সাউথ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট। তাহলে সাউথ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট হচ্ছে আমার ডিপের ডাইরেকশান। তাহলে ডাইরেকশানটা হলো হচ্ছে সাউথ ইস্ট টু নর্থ ওয়েস্ট। তাহলে আমার ডিপের কাজটা কমপ্লিট হয়ে গেল। ডিপের কাজ কমপ্লিট হয়ে গেল। আবার বলছি অ্যাপারেন্ট ডিপ, ট্রু ডিপ আর ডাইরেকশান কীভাবে বার করলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ফর্মুলাগুলো। তোমরা একটু ফর্মুলাগুলো টুকে নাও কিংবা স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো পরিষ্কার লিখে দিয়েছি অ্যাপারেন্ট ডিপ, কন্ট্যুর ইন্টারভ্যাল বাই সেকশন লাইন ডিস্টেন্স বিটুইন টু স্ট্রাইক লাইন, শিফট ট্যান, এখানে ইকুয়াল টু দিয়েছি। এগুলো কিন্তু তোমাদের শেখানোর জন্য বলছি, মানে ফর্মুলাতে তো আর কখনো ইকুয়াল টু ইউজ করা হয় না, ইকুয়াল চিহ্ন ইউজ করা হয় না। আমি এগুলো দিলাম কারণ তোমরা যদি এটা করে ডাইরেক্ট শিফট ট্যানে চলে যাও তো সিনট্যাক্স এরর দেবে, ওই জন্য ইকুয়াল টু সাইন আগে দেবে, শিফট ট্যান দেবে, আবার ইকুয়াল টু দেবে, তারপরে ডিগ্রি প্রেস করবে। এই মাঝে ইকুয়াল টুগুলো না দিলে সিনট্যাক্স এরর দেবে, সেই জন্য আমি ইকুয়াল টু সাইনগুলো ইউজ করেছি। ট্রু ডিপও দেখো এখানে লিখেছি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু স্ট্রাইক লাইন, দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে। তোমরা সূত্রগুলো লিখে রাখবে, ভাই প্রশ্ন করতে পারে, আর এই নিয়মে করবে। ওকে, এবার আমরা আসবো থিকনেস। তো আগে করব ভার্টিক্যাল থিকনেস, যার জন্য আমাদের ছবিটা লাগবে।
ভার্টিক্যাল থিকনেস কিভাবে মাপা হবে আমি আগে বুঝিয়ে দিই, তারপর আমি ওখানে করে দেবো আর কি টেবিলে। আচ্ছা, ভার্টিক্যাল থিকনেসে দেখো সব বেড ওখানে লেখা আছে, 5টা বেডের আলাদা আলাদা থিকনেস বেরোবে। ভার্টিক্যাল মানে স্কেল আমার ভার্টিক্যাল বসবে, আর এই বেডগুলো কতটা করে চওড়া আমায় মেপে নিতে হবে, সিম্পল কাজ। তো প্রত্যেকটাই মাপতে হবে। এবার দেখো সবার নিচের বেডটা আগে দেখি, একদম তলার বেডটা কোনখানে মাপবো, সরু মোটা আছে তো, সব থেকে বেশি ম্যাক্সিমাম চওড়া আমরা যে জায়গাটা পাচ্ছি সেই জায়গাটা আমরা মাপবো, কারণ বাকি জায়গাটা মাটির তলায় ঢুকে আছে, আমরা পুরোটা দেখতে পাচ্ছি না। তো যে জায়গাটা ম্যাক্সিমাম আমরা ক্যাপচার করতে পারবো, অর্থাৎ দেখো একদম এই সাইডটা বেশি চওড়া, তাই আমরা এইখানটা কিন্তু মেপে নেব। স্কেল একদম ভার্টিক্যালি ধরবো, ধরে এই যে এই চওড়াটা মানে বেডটা কতটা চওড়া আমরা মাপবো। দেখতে পাচ্ছ এটা কত আছে, 5, 6, 7, 8, 9, ওই 1 ইঞ্চির একটু কম। দেখো এমনই কম, তার মানে 900 সামথিং, এটা 900 সামথিং আমরা লিখে দেব। আর একটা বেড দেখাই, এই যে মাঝখানের যে বেডগুলো অর্থাৎ সরু সরু বেডগুলো, তো আমরা কিন্তু এই বেডিং প্লেনের সঙ্গে দাগ মিলিয়ে ধরে মাপবো না, স্কেল ভার্টিক্যালি ধরবো। স্কেল ভার্টিক্যালি ধরে মাপবো। দেখো পুরো 2 আসেনি, 0.2 মানে 200 আসেনি, 190 বলতে পারি, 190 বলতে পারি। তোমরা একটু জুম করে দিই, দেখো দেখো পুরো 200 আসেনি, এটাকে 190 বলা যেতে পারে, এই যে 190 বলা যেতে পারে, এই যে একটুখানি কম এসেছে, তাহলে ওই জন্য আমরা বলছি এটাকে 190। তো এইভাবে প্রত্যেকটা বেড এরমভাবে ভার্টিক্যালি ধরবে। দেখো এটা কত আসছে, 1, 2, 3, সামান্য 5-10 বেশি মতো, 310, 305। তো এইভাবে আমরা ভার্টিক্যালি, স্কেল কিন্তু ভার্টিক্যালি ধরে আছি, তো এইভাবে মাপবো। আর ওপরের বেড আর নিচের বেড সব থেকে বেশি যেখানে চওড়া পাওয়া যাচ্ছে, এটা দেখো একবারে মানে কত বলবো, এটা 90, শুধু 90 বলবো। তো এরমভাবে যে মাপগুলো পাবো সেগুলো আমরা টেবিলে লিখে দেবো ফিট হিসাবে, মানে ইঞ্চিতে মাপছি কিন্তু ফিটে ট্রান্সফার করে আমরা লিখে দেবো। ওকে, তাহলে যেগুলো দেখো মেপে এলো সেগুলো কিন্তু আমরা এখানে লিখে দিলাম। তো এখানে দুটোর মধ্যে আমি গ্রেটার দ্যান সিম্বল ইউজ করছি, প্রথমটা লাস্টেরটা। কেন গ্রেটার দ্যান, কারণ পুরোটা করে শিলাস্তর আমরা পাইনি, এগুলো কিন্তু পুরোটা করে পেয়েছি, সেই জন্য এগুলো লিখিনি। প্রথমটা যেহেতু ক্ষয় পেয়েছে, এর থেকে বেশি হতে পারে, তাই গ্রেটার দ্যান। আর লাস্টেরটা তো অনেকটাই মাটির তলায় গিথে রয়েছে, তো আমরা ম্যাক্সিমাম যতটা পেয়েছি ততটা ধরেছি, এর বেশি হতে পারে, সেই জন্য এই দুটোতে গ্রেটার দ্যান সিম্বল আমরা ইউজ করছি। তাহলে এইভাবে ভার্টিক্যাল থিকনেস বেরিয়ে গেল। এবার হচ্ছে ট্রু থিকনেস। তো ট্রু থিকনেসের জন্য কিন্তু আমার ফর্মুলা আছে, তো আবারও ফর্মুলাটা তোমরা খেয়াল করো। ভার্টিক্যাল থিকনেস তো মেপে বার করব ছবি থেকে, আর ট্রু থিকনেসের ফর্মুলা হচ্ছে কস ট্রু ডিপ ইন্টু ভার্টিক্যাল থিকনেস। তাহলে কস ট্রু ডিপ ইন্টু ভার্টিক্যাল থিকনেস, এইটা কমন, কস ট্রু ডিপটা সব বেডের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, ভার্টিক্যাল থিকনেসটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে আসছে, এই হচ্ছে কস, এখানে আছে কস, তাহলে কস আর আমাদের ট্রু ডিপ যেটা বেরিয়েছে 5 ডিগ্রি 42 মিনিট, তাহলে আমরা প্রথমে প্রেস করব কস, তারপর হচ্ছে ট্রু ডিপ অর্থাৎ 5 ডিগ্রি 42 মিনিট। তাহলে কস ট্রু ডিপ এটা যা আসবে এর সঙ্গে আমরা গুণ করব ভার্টিক্যাল থিকনেসগুলো, প্রত্যেকটা আলাদা আলাদা থিকনেস কিন্তু আমার অ্যাড হয়ে যাবে। তাহলে আগে ইকুয়াল টু মারলাম, ইনটু প্রথমে আছে 90, তাহলে এই একটা মান এলো, এটা কিন্তু কাছাকাছি আসবে, অর্থাৎ ট্রু থিকনেস আর ভার্টিক্যাল থিকনেস একই আসবে বা কাছাকাছি আসবে, খুব একটা পার্থক্য হবে না। দেখো 89.5, তো 89.5 মানে আমরা 90 নিতে পারি, তো এটা 90 নিয়ে নিলাম। আবারও দেখাচ্ছি, কস ট্রু ডিপ হচ্ছে 5 ডিগ্রি 42 মিনিট, অ্যান্সারটাকে বার করে নিলাম, তার সঙ্গে গুণ হবে ভার্টিক্যাল থিকনেস, এখানে আছে 220, 220, দেখো কত এলো 218.9, আর আমার এখানে এসে 220, বুঝতেই পারছো 218.9কে আমি 219 নিয়ে নিচ্ছি, এটা আমি 219 নিচ্ছি, তাহলে 1-এর গ্যাপ এলো। তো এরকম ভার্টিক্যাল ট্রু থিকনেস কাছাকাছি আসবে, তার মানে আমরা খাতায় যেটা মেপেছি ঠিকই মেপেছি, ঠিকঠাকই আছে। ট্রু থিকনেসও দেখো কাছাকাছি আসছে, খুব একটা যে প্রচুর পার্থক্য 100-150 এরকম জেনারেলি হয় না, এরকমই আসে, কাছাকাছি আসে। তো এইভাবে আমরা ট্রু থিকনেস বার করব। আমি বাকিটা করে নিচ্ছি, তাহলে তোমরা টেবিলটা বুঝতে পারলে। জিওলজিক্যাল স্ট্রাকচারে কিন্তু যত ক্যালকুলেশান মাপযোগ করতে হয় সেজন্য এটা পরীক্ষায় আসবে, এবং এই সংক্রান্ত একটা লাইন শুধু এখানে লিখেছি যে সব স্তরগুলো যেহেতু একই দিকে, ডিরেকশানও একই কোণে হেলে আছে, তাই এখানে ইউনিক লাইনাল স্ট্রাকচার তৈরি করছে, এই একটা লাইন লিখেছি, বাকি তো ইনফরমেশান টেবিলেই দেওয়া রইল। বোঝা গেল? নেক্সট পয়েন্ট হচ্ছে জিওলজিক্যাল হিস্ট্রি। তো এই জায়গাতে কোনো ক্যালকুলেশান নেই, শুধু লেখা, তাও যেটা আমরা বুঝতে পারছি মোটামুটি এতক্ষণ পর্যন্ত কাজ করে সেই ধারণা থেকে।
জিওলজিক্যাল হিস্ট্রি মানে এই জায়গায় যে শিলাস্তর নিয়ে আমরা দেখছি সব বিষয়গুলো, তো কি বুঝতে পারছি, মানে বহু যুগ আগে কি ঘটেছিল, একটা ধারণা, মানে সবই কিন্তু সম্ভাবনা। তো এখানে দেখো কি লিখেছি, যে এই অঞ্চলটির প্রস্থচ্ছেদ বরাবর ব্যাখ্যা করলে আমরা যেগুলো বুঝতে পারি, যে বহু বছর আগে, নামটা অজানা বলে লিখিনি, না হলে এখানে যুগের নাম লিখে দিতে হতো অমুক যুগে, যে পাললিক শিলাস্তরগুলো গঠিত হয়েছিল। নিশ্চয়ই পাললিক শিলাস্তর জলভাগেই তৈরি হয়, তাই জন্য জলভাগটা লিখেছি। তারপরে নিশ্চয়ই কোনো ভূ আলোড়ন হয়েছিল, তখন শিলাস্তর কোনো না কোনো অ্যাঙ্গেলে হেলে গেছে। তো এইগুলো একটা ধারণা থেকে লেখা, আর এই লেখাটা মোটামুটি সব জিম্যাপের ক্ষেত্রে একটু কমন। আচ্ছা, সবচেয়ে প্রথম কোনটা তৈরি হয়েছিল অলরেডি আমরা এই টেবিলে পেয়েছি, তো সেখানে আমরা লিখব সেই স্তরটার নাম, যে সেটা সর্বনিম্ন মানে নিচে রয়েছে, সবচেয়ে কম ক্ষয় পায়, তাই না? একদম তলায় যে স্তর আছে সেটা তো একদম ভেতরে ঢুকে আছে, ওটা ক্ষয় কম পায়। আর সবচেয়ে ওপরে যে স্তর সেইটা কিন্তু বেশি ক্ষয় পায়। তো সেই জিনিসটাই লেখা হয়েছে। আর বলা হয়েছে যে সব একটা যুগেই তৈরি হয়েছিল, সেই জন্য সমানত গঠনটা হয়েছে। একটা যুগে একই ডিপের আন্ডারে হয়েছে বলে এই ধরনের গঠন তৈরি হয়েছে। মানে জিওলজিক্যাল হিস্ট্রি বলতে এখানকার শিলাস্তরে কোনটা পুরনো, কোনটা নতুন, কোনটা বেশি ক্ষয় পায়, কোনটা কম ক্ষয় পায়, কোন যুগের, এই একই কথা। মানে টেবিলে যেগুলো দিয়েছি সেগুলোই মোটামুটি একটু রিপিট করে এইটা সাজিয়ে লিখে দিতে হবে। এটা হচ্ছে জিওলজিক্যাল হিস্ট্রি। নেক্সট দেখো 5 নম্বর পয়েন্ট। তাহলে একটা ইন্টারপ্রিটেশনে দেখো কতগুলো সাব পয়েন্ট, এই সবগুলো পরীক্ষায় দেয় না, বেছে বেছে 2-3টে করে দেয়। 5 নম্বর পয়েন্ট বলছে টোপোগ্রাফি। টোপোগ্রাফি মানে সবাই জানি ভূমিরূপ। তাহলে এই অঞ্চলে সবই তো ভেতরের শিলাস্তর নিয়ে কাজ করছি, তাহলে ভূমিরূপটা আবার কী লিখব? দেখো কি লিখেছি, অঞ্চলটির মধ্যভাগ উঁচু, দুই পাশ নিচু। এটা কিন্তু আমরা এই যে ছবিটা আমরা এঁকেছি, এই তো একটা ভূমিরূপ এঁকেছি। তো এই ভূমিরূপটা দেখে সামান্য একটা ধারণা তো আমাদের হয়, কোন দিক উঁচু, কোন দিক নিচু, কোন দিক থেকে কোন দিকে ঢাল, কোনখানটা মনে হচ্ছে একটু গর্ত, বা হাইট দেখেও একটা আন্দাজ করা যায়। ধরো ফিটে হাইট আছে, তো মোটামুটি হাইট দেখে একটা আন্দাজ করা যেতে পারে যে জায়গাটা মালভূমি, পাহাড়ি অঞ্চল, নাকি একদম সমভূমি। এই যে আইডিয়াগুলো পাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র ভূমিরূপ সম্পর্কে, কোথায় উচ্চভূমি, কোথাও উপত্যকা, এই যে ভূমিরূপ, মানে নামের মধ্যে ভূমিরূপগুলো থাকবে, তো সেইটা সম্পর্কে যে ধারণা পাচ্ছি, যে হায়েস্ট উচ্চতা কত, লোয়েস্ট কত, রিলেটিভ রিলিফ কত, মানে ভূমিরূপ সম্পর্কে, টোপোগ্রাফি সম্পর্কে যেটুকু জানতে পারছি সেটা আমরা লিখব ওই পয়েন্টে। এখানে দেখো সেটাই লেখা হয়েছে, কোন দিকটা উঁচু নিচু। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা লিখেছি, সর্বনিম্ন লিখেছি, তাহলে রিলেটিভ রিলিফটা বের করে দিয়েছি বিয়োগ করে, কারণ রিলেটিভ রিলিফ মানে আপেক্ষিক উচ্চতার ফর্মুলা হচ্ছে হায়েস্ট মাইনাস লোয়েস্ট। আচ্ছা, মাঝখানে একটা আউটক্রপ দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমরা আগে ম্যাপ যখন প্রথমে করছিলাম তখনই বলেছি যে এই গোল হয়ে থাকা এটাকে বলে আউটক্রপ। আউটক্রপ কারণ এখানকার হাইটটা বেশি, এরকম উঁচু হয়ে রয়েছে ঢিবির মতো, অথচ একটা শিলা যার পুরো বেডটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা টুপির মতো অবস্থান করছে। তো এইটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা আউটক্রপ রয়েছে, সেইটা এখানে উল্লেখ করেছি। আর ভূমিটা কোথা থেকে কোন দিকে ঢালু হয়েছে লিখেছি। আর দুপাশে নদী প্রবাহ হওয়ার সম্ভাবনা প্রবল। আমি কিন্তু এরম বলবো না যেখানে নদী রয়েছে, আদৌ নদী আছে কি না, কী হয়েছে আমরা জানি না, আমরা সবটাই আন্দাজ করে লিখছি, তাই লিখব সম্ভাবনা। সমগ্র অঞ্চলটি উচ্চ মালভূমি বা পাহাড়ি অঞ্চলের অন্তর্ভুক্ত, মানে হাইট অনুযায়ী একটা ধারণা, যেটা যে একবারে প্লেনল্যান্ড তো নয়, যেহেতু 1100 ফিট হাইট আছে, তো উচ্চ মালভূমি আর পাহাড়ি, পর্বত বলা যাবে না, পাহাড়ি এলাকা মোটামুটি ওরকম একটা জায়গার অন্তর্ভুক্ত হচ্ছে এই এলাকাটা। এইটুকুনি লিখবো আমরা টোপোগ্রাফি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এটাই লাস্ট, রিলেশান বিটুইন টোপোগ্রাফি অ্যান্ড স্ট্রাকচার। এটা পুরো ফাঁকা রেখেছি কারণ এখানে একটা 3D ছবি আঁকতে হবে, তোমাদের সামনে আঁকবো বলে আমি আঁকিনি। তাহলে জিনিসটা কি বোঝা গেল? তাহলে একটা জিম্যাপের ইন্টারপ্রিটেশন বলতে আমাদের কি কি করতে হলো, প্রথমে ইন্ট্রোডাকশান, সেটা কমন, তারপর সেখানকার সাকসেশন, জিওলজিক্যাল স্ট্রাকচার, সেখানকার ইতিহাস মানে হিস্ট্রি, সেখানকার ভূমিরূপ কেমন, টোপোগ্রাফি, আর একটা হচ্ছে এই স্ট্রাকচারের সঙ্গে টোপোগ্রাফির কী রিলেশান। এই দুটোর একটা সম্পর্ক লিখবো, অলরেডি দুটো লিখে দিয়েছি, রিলেশানটা লিখবো ছবির মাধ্যমে। কারণ আমরা জানি, যখন তোমরা সব ফার্স্ট সেমিস্টারে পড়েছো তখন জানো যে কোন কোন স্ট্রাকচারে কী কী ভূমিরূপ হয়। যেমন ইউনিক্লাইনালে কুয়েস্তা, হকব্যাক, এই ধরনের নামগুলো তোমরা জানো, ভ্যালি ইনলায়ার। ফোল্ডেড যখন হবে সেখানে রিজ অ্যান্ড ভ্যালি টোপোগ্রাফি, ফল্টেড যখন হবে সেখানে স্কার্প, ফল্ট, গ্রাবেন,
হোর্স্ট, এই যে বিভিন্ন ভূমিরূপের নাম তোমরা পেয়েছো থিওরিতে, তো সেইগুলো স্ট্রাকচার অনুযায়ী তো তৈরি হয়। যেরকম স্ট্রাকচার হবে ভেতরে তার উপরে তো সেরম ভূমিরূপ হবে। তো তার মানে একটা রিলেশান আছে। তারপর নরম শিলা হলেই যে পাললিক শিলা, নরম শিলা একরকম ক্ষয় পাবে। যদি আগ্নেয় শিলা থাকে, আগ্নেয় শিলার ম্যাপ এখনও করাইনি, আস্তে আস্তে আসবো। তো আগ্নেয় শিলা অনেক সময় থাকে, তার মানে সেই জায়গাটা একটু অগ্নুৎপাত প্রবণ এলাকা। এই যে বিষয়গুলো রিলেশান আমরা বুঝতে পারি, সেইটাই লাস্ট পয়েন্টে লিখব। তার জন্য কি করতে হবে, এখানে আমাকে একটা 3D আঁকতে হবে। কিসের 3D? আমরা যে জিম্যাপটা এঁকেছি, যে প্রোফাইলটা হয়েছে, তার একটা মিনিয়েচার আমাকে এখানে আঁকতে হবে। এর কোনো মাপজোক নেই, এটা সম্পূর্ণ আমরা হাতে করে করব। ওকে, এই 3Dটা কীভাবে আঁকছি তোমরা দেখো। প্রথমে কি বললাম, কোনো মাপজোক মানে থাকবে না। যে ভূমিরূপটা আমাদের হয়েছে সেইটার একটা মিনিয়েচার আঁকবো ছোট্ট করে, কোনো মাপ নেই, মানে যেরমভাবে আমরা আঁকি না, এমনি থিওরিতে যেভাবে ছবি আঁকি আর কি। তো সেই রকম একটা ছবি আমরা এখানে আঁকবো, কিন্তু মিনিয়েচার মানে ওইটার মতোই যেন দেখতে হয়, আই এস্টিমেশন আঁকবো। এই যে একটা এঁকে নিলাম, ওখানে অনেক লম্বা ছিল, সেকশন লাইনের ব্যাপার, ওসব না, জাস্ট একটা ছোট। এবার যে ছবিটা আঁকবো সেটা কিন্তু এই ভূমিরূপের মতো হবে। অর্থাৎ প্রথমে দেখে নেব যে একটু নিচু থেকে আস্তে আস্তে এখানটা মাঝখানটা একটু ফুলে গেছে, আর ডান দিকটা অনেকটা নিচু হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা আঁকবো, মানে এখানে যেমন দেখতে তেমন যেন এখানটা হয়। তার মানে আমাদের ভূমিটা এরকমভাবে নিচু থেকে শুরু হয়েছে, মাঝখানটা এরম ফুলে গেছে, দিয়ে বেশ এরম নিচু হয়ে কিন্তু এরম হয়ে গেছে। এই রকম কিন্তু দেখো প্রোফাইলটা আমাদের এসেছে, প্রোফাইলটা কিন্তু এরকম এসেছে। তো এইটা পুরো আই এস্টিমেশনে করে দিলাম। এবার কি করব, এটাকে 3D করব। 3D করা মানে সবটাই হাতে করে করছি। আচ্ছা, পেন দিয়ে দেখাই তোমাদের। এখান থেকে একটুখানি বেঁকিয়ে টানছি, আমি কিন্তু ডাইরেক্ট পেনেই করছি, তোমাদের দেখাচ্ছি। এবার এটা একটু অ্যাঙ্গেলে করব, 3D যেভাবে আঁকতে হয়। এবার এইখানে যে ভূমিরূপটা আছে এর মতোই প্যারালালি এখানে আঁকবো। প্রথমে একটু উঠবে, তারপরে ফুলবে, এবার এরকমভাবে একদম নেমে একটু উঠে যাবে। আবার এটা কিন্তু আমরা ক্রসে এরকম জয়েন করে দেবো। এবার এইটা হচ্ছে সোজা নামবে, এই লাইনটা কিন্তু একদম সোজা নামবে, এটা সিধা পুরো সোজা, মানে ছবিতে বা ভিডিওতে অন্যরকম লাগতে পারে, এটা কিন্তু পুরো সোজা নামবে। এইটা আবার আমরা এরকম জয়েন করে দেবো। বোঝা গেল কি করলাম, সম্পূর্ণ একটা 3D লুক আনলাম। তাহলে পুরোটাই কালো করে দিই, করলামই যখন লাগছে ব্যাপারটা। এই 3D আঁকা তোমাদের আশা করি কোনো ব্যাপার হবে না। যারা এত দূর সেমিস্টার চলে এসেছো তারা নিশ্চয়ই সহজেই এই 3D আঁকতে পারবে, কারণ তোমরা টেকটনিক মরফোলজি পড়েই এসেছো। তো এইসব ভূমিরূপ আঁকা তোমাদের আশা করি জল ভাত ব্যাপার, তাই না? এইবার নিয়ে নেব এরকম একটা পেন্সিল, এই ব্রাউন কালি দিয়ে এখানে আমরা শেডিং করব। তোমরা জানো যে এরকম ভূমিরূপটা থাকবে, তো সেইভাবে আমরা কিন্তু শেডটা দেব, এবং এমনভাবে শেডটা দেবো যেন মনে হয় সত্যি আমি একটা 3D ফিল করতে পারছি, একটা 3D যেন মনে হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো যে এই জায়গাটা উঁচু, তারপরে এখান থেকে আবার একটু উঁচু। এখানে কিন্তু আমরা সেই রকম একটা মিনিয়েচার, যে এখানে একটা আউটক্রপ ছিল, আর ডিপটাকে করে দেবো, মানে আন্দাজে, কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ আন্দাজে, এখানে কোনো মাপজোক কিচ্ছু থাকবে না। আবার এর প্যারালালি যেহেতু ওখানে ছিল এরকমভাবে বেডগুলো, তো আমরা ওরকমভাবে এঁকে দিলাম, একটু বেঁকে গেল। শিলাস্তরগুলো তোমরা যেরকম চিহ্ন আছে সেরকম চিহ্ন এখানে ইউজ করবে, তাহলে একদম মানে জায়গাটা মানে অল্প অল্প করে দেবে, বেশি দেবে না, তাহলে দেখতে ভালো লাগবে, যেরকম চিহ্নগুলো এখানে ছিল। তাহলে এই একটা 3D লুক এলো যে অঞ্চলটা সত্যি করে কেমন দেখতে, মাটির তলায় এরকম আছে আর মাটির ওপরটা এরকম, বোঝা গেল একটা দারুণ ব্যাপার হচ্ছে। এবার দেখে কিন্তু মনে হচ্ছে যে এখানে নদী আছে, ধরে নিচ্ছি সম্ভাবনা, তাহলে নদীটা কীরকমভাবে আছে, তাহলে এরমভাবে একটা নদী আছে, অ্যারো দিচ্ছি না, অ্যারো এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে আমরা জানি না, এদিকেও নিশ্চয়ই এইভাবে নদী আছে, কারণ দেখেই মনে হচ্ছে দুদিক দিয়ে নদী থাকবে। আর এই উচ্চভূমি থেকে নিশ্চয়ই এরকমভাবে নদী নেমে এখানে মিলবে,
অর্থাৎ সেন্ট্রিফিউগাল, এখানে কি কি ড্রেনেজ প্যাটার্ন তৈরি হচ্ছে, কি কি নদী তৈরি হচ্ছে, সেগুলোও কিন্তু আমাদের এবার লিখতে হবে, যেহেতু স্ট্রাকচারের সাথে ভূমিরূপের একটা রিলেশন আছে। দেখো তাহলে এই যে নদীর প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এদিক থেকে আসছে এদিক থেকে আসছে, এই জায়গায় কি তৈরি হচ্ছে, ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন, জাফরিরূপী নদী নকশা। আবার এটা যেহেতু উচ্চভূমি, এখান থেকে দুদিকে জল নেমে চলে যেতে, অর্থাৎ এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ড্রেনেজ প্যাটার্ন, কেন্দ্রবিমুখ। তো এদের মধ্যে আবার একটা আমি বিপড়া এঁকে দিই, এরকমভাবে যেতে পারে। এটা যদি এদিকে একটা অ্যারো দিই যে নদীটা এদিকে যাচ্ছে, তাহলে এখানে একটা অ্যারো দিলাম যে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপড়া নদী। তাহলে এখানে একটা ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন বোঝা যাচ্ছে, আর এইখানে আর কি একটা সেন্ট্রিফিউগাল ড্রেনেজ প্যাটার্ন বোঝা যাচ্ছে। আবার এই দিকে এখানে তো বেশি পাইনি আমরা, মানে স্পারটা তো বেশি পাইনি, তাহলে কিন্তু আমরা ডেনড্রাইটিকও আঁকতে পারতাম। এক একটা জিম্যাপের ক্ষেত্রে এক এক রকম হবে। তো সমুন্নত গঠনে কি কি ভূমিরূপ দেখা যায়, এবার ভালো করে ভূমিরূপটা তোমরা দেখো এবং ফার্স্ট সেমিস্টারের কথা মনে মনে একটুখানি চিন্তা করো। এই যে ভূমিরূপটা, অর্থাৎ একদিক খাড়া ঢাল আর একদিক মৃদু ঢাল, এটাকে কিন্তু কুয়েস্তা বলেছিলাম। এটা কিন্তু হকব্যাগ নয়, হকব্যাগ মানে পুরো টিলার মতো, এটা কিন্তু কুয়েস্তা। এদিকের অ্যাঙ্গেল আর এদিকের অ্যাঙ্গেল, ভূমির ঢালটা বলছি, মানে এই যে এই ঢালটা আর এই ঢালটা কিন্তু অসমান, তো এটা কিন্তু কুয়েস্তা। তাহলে ইউনিক্লাইনাল বলেই কুয়েস্তা বললাম, নাহলে তো উচ্চভূমি বলে ছেড়ে দিতাম। তাহলে ইউনিক্লাইনাল মানে এখানে কি দেখা যাচ্ছে, একটা কুয়েস্তা, আর এখানে দেখা যাচ্ছে ভ্যালি, আর কি নদী, মানে কনসিকুয়েন্ট স্ট্রিম, সাবসিকুয়েন্ট স্ট্রিম, অবসিকুয়েন্ট স্ট্রিম, আর কি কি নদী নকশা। এই যে বিষয়টা এখানে আমরা লিখে দেব। এবার লিখে তোমাদের দেখাচ্ছি যে এই ছবিটা দেখে আমি কি লিখব। দেখো সব কিছু আমি পয়েন্টিং করে দিয়েছি, ডিরেকশান, আর এখানে দিয়েছি হচ্ছে সেকশন লাইনের নাম, আর কিছু দিইনি। আর এখানে দেখো যেগুলো মুখে বললাম, যে কনসিকুয়েন্ট স্ট্রিম, অবসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, ট্রেলিস ড্রেনেজ প্যাটার্নটা এদিকে, আর এখানে সেন্ট্রিফিউগাল ড্রেনেজ প্যাটার্ন। তো যেখানে যে ছবিতে যেরকম আসবে এটা চেঞ্জ হয়ে যাবে, সব ছবি যেতে এরম হবে তা নয়, বিভিন্ন রকমের ঘটনা ঘটবে। তো এভাবে আমি ছবিতে প্রথমে মার্কিং করে দেব, এবং এই ছবিটা দেখলেই টিচার খুশি হয়ে যাবে এবং টিচার অনেক নাম্বার দেবে আর কি। তার সঙ্গে একটু লেখা, তো লেখাটায় কি লিখেছি, যে একটা রিলেশন রয়েছে এখানে, ইউনিক্লাইনাল স্ট্রাকচার এবং কুয়েস্তা দেখা যাচ্ছে যার দুদিকের ঢাল অসমান, আর অঞ্চলটির যে উপত্যকা সেখানে দেখা যাচ্ছে ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন তৈরির সম্ভাবনা রয়েছে, মানে হতে পারে। আর অনুগামী পরবর্তী বিপড়া নদী এখানে দেখা যাচ্ছে, কারণ আমরা এখানে ইংরাজি লিখেছি তাই এখানে বাংলা লিখলাম, কোনো ব্যাপার না, দেখো ইংরাজি বাংলা মিশিয়েই লিখতে পারো, এতে কোনো অসুবিধা নেই। আর মধ্যভাগে দেখো উচ্চভাগে গড়ে উঠবে কেন্দ্রবিমুখ নদী নকশা, গড়ে উঠতে পারে, ওঠার সম্ভাবনা আছে, এই ধরনের ভাষা দেবে। অর্থাৎ এখানে ভূমিরূপ ভূগঠনের সাথে সামঞ্জস্য বজায় রেখেছে, অর্থাৎ যেরকম ভূগঠন তার সঙ্গে যে ধরনের ভূমিরূপ আর নদী গড়ে ওঠার কথা তাই হয়েছে, সেই জন্য এইটা লাস্ট লাইনে অবশ্যই লিখবো যে সামঞ্জস্য রেখেছে। তাহলে এই হলো আমাদের জিম্যাপের ইন্টারপ্রিটেশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কীরকম প্রশ্ন আসে তোমাদের সঙ্গে একটা দুটো আমি দেওয়ার চেষ্টা করব, যে এই পয়েন্টগুলোর মধ্যে দুটো বা তিনটে ওরা দিয়ে দেয়, সেইগুলো তোমাদেরকে লিখতে হবে। তো জিম্যাপের ইন্টারপ্রিটেশানটা এভাবে আশা করি বাংলায় কোথাও কেউ দেয়নি ভিডিও, আমার ধারণা, যে এত ক্লিয়ার করে। তো আমি দিলাম, তোমরা অনেক বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, আর তোমরা নিজেরাও এটা প্র্যাকটিস করো, আর অন্যান্য জিম্যাপ যাই করবে তার ইন্টারপ্রিটেশান সবসময় লিখবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। আবার অন্য ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।